লাগামহীন সংক্রমণ রুখতে ঢাকার সঙ্গে সারা দেশের বাস ও লঞ্চ চলাচল বন্ধ, ফেরিঘাটেও বন্ধ যাত্রীবাহী যানবাহন পারাপার। হঠাৎ করে শুনতে পারলাম যে সকালবেলা থেকে পরিবহন বন্ধ। এখন আমাদের যে কষ্ট, মনে করেন কষ্ট শেষ নেই। খাগড়াছড়িতে গাড়ি নিয়ে ঢাকায় আসছি, এখন আসার পর এখন শুনছি যে আবার নতুন করে লকডাউন 7 দিনের জন্য দিয়েছে। এখন তো আমরা সবাই এখানে এসে বিপদে পড়ে গেলাম। সবাই মাইনাস চলুক, মাস্ক ব্যবহার করুক। আমি সঠিক জানি না যে লকডাউন দিছে, জানলে পরে আসতাম না। কঠোর লকডাউনে গাজীপুর, নারায়ণগঞ্জ সহ 7 জেলা। 30 জুন মধ্যরাত পর্যন্ত বিচ্ছিন্ন থাকবে রাজধানী। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম রোকেয়া সরণি যেন মরণ ফাঁদ, বড় বড় গর্তে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা, ক্ষুব্ধ মিরপুরবাসী। মেট্রো রেল প্রকল্পকে দুষছে সিটি কর্পোরেশন। এবছরই খুলে দেয়া হচ্ছে 8 লেনের তৃতীয় শীতলক্ষ্যা সেতু, 80% কাজ শেষ। চালু হলে কমবে ঢাকা ও নারায়ণগঞ্জের যানজট। সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করতে গাজীপুর সহ 7 জেলায় ভোর থেকে লকডাউন শুরু হয়েছে। সেই সাথে জেলার ওপর দিয়ে অন্যান্য জেলায় দূর পাল্লার বাস চলাচলেও বিধিনিষেধ দেওয়া হয়েছে। গাজীপুরের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজিবুল হাসান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাজিবুল। সোহাগ, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাজধানী থেকে সারা দেশকে যে বিচ্ছিন্ন করার পরিকল্পনা করে গতকালকে কড়াকড়ি আরোপ করা হয়েছে, লকডাউন দেওয়া হয়েছে। রাজধানীর চারপাশে গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ সহ 7টি জেলায় সেটি কার্যকর সকাল থেকে হওয়ার কথা ছিল। আমরা গাজীপুর চৌরাস্তা এলাকায় আছি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে যানবাহনের জন্য। স্থানীয়ভাবে যেসব যানবাহন চলার কথা নির্দেশনার পর কিন্তু স্থানীয় যেসব যানবাহন রয়েছে, অর্থাৎ গাজীপুরের ভেতরে যেসব যানবাহন গুলো চলাচল করে, সেই সব যানবাহন গুলো অনেকটাই বন্ধ থাকলেও দূরপাল্লার যেসব যানবাহন রয়েছে সেগুলো কিন্তু এই মহাসড়ক দিয়ে চলাচল করছে এবং রাজধানীতে প্রবেশ করছে, যদিও এর সংখ্যা অনেকটা কমে এসেছে। আপনারা দেখছেন যে এই যে একটি পরিবহন, সেটি এটি সিলেট থেকে এসেছে এবং যাচ্ছে গাজীপুরের উপর দিয়ে উত্তরবঙ্গের দিকে। এছাড়া অন্যান্য পরিবহন চলাচল করছে। তবে আমরা প্রশাসনের যে পদক্ষেপ থাকার কথা ঘোষণার পরে সেটি এখনো পর্যন্ত সকাল থেকে লক্ষ্য করিনি। যদিও এখন বৃষ্টি হচ্ছে, পানি জমে আছে রাস্তায়, তারপরেও কিন্তু মানুষের যে আগের মতোই যে স্রোত সেটি রাস্তায় নেমেছে। আরেকটি বিষয় জানাই যে গাজীপুর, আপনারা জানেন যে শিল্প অধ্যুষিত একটা এলাকা। এই কারণে সকাল থেকে যেসব শ্রমজীবী মানুষ তাদের কাজে বের হওয়ার কথা, তারা কিন্তু ঠিকই কাজে বের হয়েছে। কারণ কালকে ঘোষণার পর শিল্প কারখানার যে একটি সিদ্ধান্ত, সেটি কিন্তু স্থানীয়ভাবে নেওয়া হয়নি কিংবা জাতীয়ভাবেও আসেনি। যে কারণে যারা শ্রমিক রয়েছে তারা রাস্তায় বের হয়েছে, কিন্তু চলাচলের যে গাড়ি নেই, যে কারণে তাদের স্বাস্থ্য বিধি উপেক্ষা করে যে যেভাবে পারছে পায়ে হেঁটে এবং অন্যান্য ব্যবস্থায় তারা তাদের কর্মস্থলে যাচ্ছে। এছাড়া আমি যদি বলি যে জরুরি পণ্য পরিবহন যেগুলো, সেগুলো চলছে, কাভার্ড ভ্যান চলছে, যদিও এগুলো জরুরি সেবার আওতায়। অন্যান্য স্বাস্থ্য বিধির কিন্তু সেই আগের মতোই মানুষের মধ্যে যেমন সচেতনতা নেই, ঠিক তেমনি আমরা সকাল থেকে এখনো পর্যন্ত প্রশাসনের জোরালো কোনো ভূমিকা আমরা দেখতে পাইনি। আপনারা জানেন যে রাজধানীর চারপাশে যে 4টি জেলা রয়েছে, অর্থাৎ গাজীপুর সহ নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এবং মানিকগঞ্জ, এই জেলাগুলোর উপর দিয়ে সারা দেশের যানবাহন থেকে শুরু করে মানুষ রাজধানীতে প্রবেশ করে এবং করোনা সংক্রমণের একটি ভয় থেকে যায়। করোনার এই মুহূর্তে এই গাজীপুর সহ 4টি জেলাকে বিচ্ছিন্ন করে দিয়ে ঢাকাকে কিছুটা হলেও এবং এখানকার মানুষকে কিছুটা হলেও যে সংক্রমণের ভয় থেকে, সংক্রমণ থেকে মুক্ত রাখা, সেই বিষয়টি কিন্তু সরকার এই কারণে এই পদক্ষেপ নিয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। গাজীপুরে লকডাউনের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজিবুল হাসান। সরু সড়কে বড় বড় গর্ত আর জমে থাকা পানি, চলাচলের প্রায় অনুপযোগী বেগম রোকেয়া সরণি যেন মরণ ফাঁদ।
দিনের পর দিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক লাখ বাসিন্দা। মেট্রো রেল প্রকল্পের কারণে আগারগাঁও থেকে মিরপুর 12 নম্বর পর্যন্ত বেহাল সড়কের কোনো সংস্কার না হওয়ায় সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। দায় এড়ানোর সুযোগ নেই জানিয়ে সিটি কর্পোরেশন বলছে, চুক্তি অনুযায়ী রাস্তা সংস্কারে উদ্যোগ নিতে হবে মেট্রো কর্তৃপক্ষকে। ওমর ফারুকের ছবিতে আহমেদ সালেহিনের রিপোর্ট। সাপের মতো একিয়ে বেঁকিয়ে গর্ত এড়ানোর চেষ্টায় চলতে হয় এই সড়কে, অনেকটা যেন ড্রাইভিংয়ের কঠিন পরীক্ষা। সড়কটি বলে এই পথে কেউ চলাচল করেন না, কিন্তু এক সময় সবচেয়ে ব্যস্ততম সড়ক ছিল মিরপুরের এই বেগম রোকেয়া সরণি। মিরপুরের প্রবেশের প্রধান সড়ক হলেও কয়েক লাখ বাসিন্দা ভয়ে সন্ত্রস্ত। দেখা যাচ্ছে আমি দুর্ভোগে কিনছি, আমি ট্যাক্স ভ্যাট দিয়ে, কারণ এটা কেনা কথা ছিল না আমার। মেট্রো রেল কাজ করে না, এটা সিটি কর্পোরেশনের রাস্তা, কিছুই আমরা জানি না। কমপ্লেন যে করবো, কোথায় করব এবং কে এটা সমাধান করবে। প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা হরহামেশাই ঘটছে এই সড়কে। রাস্তার বেহাল দশায় সংশ্লিষ্টদের প্রতি ক্ষুব্ধ সড়কে চলাচলকারী সবাই। মিরপুর আসাই মানে আমাদের জন্য ভোগান্তি। 8-9 মাস হয়ে গেছে, এখনো পাইপলাইন সরাচ্ছে না। সাসপেনশন, সকেট জাম্পার, মানে কিছুই থাকে না। যারা প্রতিনিধি তারা এগুলা এই কাজ করে না। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, মেট্রো রেলের ঠিকাদারের উদাসীনতায় দুর্ভোগ পিছু ছাড়ছে না। কমপ্লায়েন্সের নিয়ম অনুযায়ী মেট্রো রেল কর্তৃপক্ষ এই রাস্তাটা টোটালটা তারা মেনটেন করবে, কিন্তু তারা এই টাকাগুলো কোথায় কি করে আমরা কোনো কিছু জানতে পারি না। আর চুক্তি অনুযায়ী রাস্তা সংস্কারের কথা মেট্রো রেলের থাকলেও একে অপরকে দায় চাপাচ্ছেন সিটি কর্পোরেশন ও মেট্রো কর্তৃপক্ষ। আমাদের কাছে যে চুক্তি আছে, আপনারা যদি চান চুক্তির কপি সংশ্লিষ্টদের কাছে আমরা পৌঁছে দেব, যে ঠিক আছে, তাইলে রেসপন্সিবিলিটিটা কার এটা বোঝা যাবে। ব্লেম গেমের কোনো সুযোগ নাই, আসলে যার কাজ তাকে করতে হবে। আমাদের যেটুকুন দায়িত্ব আমরা 16 আনা সেখানে করার চেষ্টা করছি। মেট্রো রেল কর্তৃপক্ষকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, ঠিকাদারের সাথে যেটুকুন চুক্তি আছে সম্পূর্ণ কাজ যেন ওনারা বুঝে নেন। সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে চলতি সপ্তাহেই মেট্রো রেল এবং ওয়াসা সহ সেবা সংস্থাগুলোর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে উত্তর সিটি মেয়রের। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। করোনার সংক্রমণ বাড়ায় ফেরিঘাটেও যাত্রীবাহী যান পারাপার বন্ধ করা হয়েছে। মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের খবর জানাতে এই মুহূর্তে শিমুলিয়া ঘাটে আছেন রিপোর্টার নাসরুদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, সোহার, আপনি যেমনটি বলছিলেন যে এই যে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার যে শিমুলিয়া ঘাট, সেখানে কিন্তু ফেরি চলাচল রয়েছে, কিন্তু এখানে কিন্তু যাত্রীবাহী পরিবহন যেগুলো রয়েছে সেগুলো বন্ধ রাখা হয়েছে এবং এখানে পণ্যবাহী ট্রাক এবং ছোট ছোট যানবাহন, অ্যাম্বুলেন্স সেগুলো কিন্তু পারাপার চলছে এবং ঘাটে যে পরিস্থিতি পরিবেশ সেটি কিন্তু একেবারেই ফাঁকা। এবং এর কারণ হচ্ছে যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে যে রোড সেটি ফাঁকা রাখা হয়েছে। ভোর থেকে যে 6টা থেকে এই অঞ্চলে লকডাউন শুরু হয়েছে, তার আগে থেকে কিন্তু সেখানে ব্যারিকেড বসিয়েছে পুলিশ এবং সেই মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার যে কুচিয়ামোনা দলেশ্বরী সিন্ধুর প্লাজা রয়েছে সেই এলাকা থেকে শুরু করে একদম শ্রীনগর পয়েন্ট এবং নৌরুট পয়েন্টের 3টি ব্যারিকেডের যানবাহনগুলো আটকে দেওয়া হয়েছে এবং দক্ষিণাঞ্চল থেকে ফেরিতে করে যেসব পরিবহনগুলো এসছে তার মধ্যে কিন্তু কোনো বাস পারাপার হতে পারেনি, কিন্তু এর মধ্যেও কিন্তু যে লোকজন এসছে এরা কিন্তু ঘাটে আটকা রয়েছে। লোকজন অপেক্ষা করছে দাঁড়িয়ে থেকে, তারা চাচ্ছে যে কিভাবে রাজধানী ঢাকায় পৌঁছানো যায়, কিন্তু এখান থেকে রাজধানীতে ঢাকা যাওয়ারও কিন্তু কোনো যানবাহন নেই। সে কারণে কিন্তু এই লোকজনগুলোকে এখানে দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং আপনারা দেখছেন যে পণ্যবাহী ট্রাক উঠছে এখানে এবং এই যে বিআইডব্লিউটিসি বলছে যে তাদের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু লকডাউনকৃত এলাকাগুলোতে তারা যানবাহন পারাপারের চেষ্টা করছে এবং এই অঞ্চল সহ যে 7টি জেলায় লকডাউন সেটি কিন্তু রাজধানী ঢাকাকে ঘিরে এবং এই লকডাউন এলাকাগুলোতে কিন্তু এখন আইন শৃঙ্খলা বাহিনীকে সরব দেখা যাচ্ছে। তো এই ছিল এখানকার সর্বশেষ প্রহার। শিমুলিয়া ঘাটের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার নাসরুদ্দিন উজ্জ্বল। তৃতীয় শীতলক্ষ্যা সেতু খুলে দেয়া হচ্ছে চলতি বছরে। নির্মাণের সার্বিক অগ্রগতি 80%। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন 8 লেনের এই সেতুটি চালু হলে সড়ক যোগাযোগে যুগান্তকারী পরিবর্তন আসবে, কমে যাবে ঢাকা ও নারায়ণগঞ্জের যানজট। আবু সাইদের ক্যামেরায় বিস্তারিত নাসরুদ্দিন উজ্জ্বলের রিপোর্টে।
শীতলক্ষ্যা ৩ সেতু চালু হলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে ঢাকা মাওয়া মহাসড়কের দূরত্ব কমবে অন্তত 9 থেকে 13 কিলোমিটার। নারায়ণগঞ্জের মদনপুর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই সেতু মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে শ্রীনগরের সনবাড়ি পয়েন্টে ঢাকা মাওয়া মহাসড়কে যুক্ত করবে। মদনপুর থেকে যাত্রাবাড়ি হয়ে মাওয়ার পদ্মা সেতুর দূরত্ব 52 কিলোমিটার আর নির্মাণাধীন সেতু দিয়ে দূরত্ব হবে 43 কিলোমিটার। একই সাথে সিলেট সড়কও সুফল পাবে এই সেতু বাইপাস সড়কটির। তাই কাঁচপুর সাইনবোর্ড সহ রাজধানীর যানজট কমবে। বড় একটা ব্রিজ হইতেছে, আমাদের খুব আনন্দ লাগতেছে আমাদের এলাকার গর্ব এই ব্রিজটা নিয়ে। শেষ পর্যায়ে ব্রিজটা একেবারে এই ডিসেম্বরে শেষ হয়ে যাবে। চিটাগাং থেকে খুলনা এবং বরিশালের কানেকশনের জন্য এটা ঢাকা এবং নারায়ণগঞ্জের বাইপাস হবে। দুই পারে 264 স্পেনের মধ্যে ইতোমধ্যে বসে গেছে 145টি। দক্ষিণবঙ্গ থেকে যদি কোনো যানবাহন চিটাগাংয়ে যেতে চায় বা সিলেটে যেতে চায় তার 13 কিলোমিটার পথ যাত্রাবাড়ির মতো যানজটযুক্ত এলাকায় কম ট্রাভেল করতে হবে। 600 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুটিতে নদীর 4টি সহ মোট 38 পিয়ার রয়েছে। 400 মিটার মূল সেতুর দুই পাশে 834.50 মিটার সংযোগ সেতু রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন আগামী ডিসেম্বরে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। নারায়ণগঞ্জের মদনগঞ্জ থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ভোর থেকে প্রবল বৃষ্টিতে বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ। সে খবর জানাতে ফার্মগেটে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, সোহার, আষাঢ়ের বৃষ্টি কখনো আনন্দ কখনো ভোগান্তি। আষাঢ় মাস শুরু হওয়ার পর থেকে আমরা দেখছি যে আষাঢ় মাসের যে চিরচেনা রূপ সেটি কিন্তু রাজধানী সহ সারা দেশের মানুষ দেখতে শুরু করেছে। তবে এটি কখনো কখনো চরম ভোগান্তির দিকে যাচ্ছে। তবে আজকে এখন পর্যন্ত খুব বেশি যে ভোগান্তি হয়েছে সেটা আমরা দেখিনি। তবে বলা যায় যে রাজধানীর যেই রাস্তায় আসলে একটু বৃষ্টিতেই ভোগান্তির শুরু হয় কিংবা জলবদ্ধতার শুরু হয় তার মধ্যে বাংলা মোটর থেকে ফার্মগেটের এই রাস্তাটি আপনি জানেন দীর্ঘদিন থেকে এখানে কাজ চলছে। এরই মধ্যে বৃষ্টি, গতকালকে বৃষ্টির মাত্রা কম ছিল, মাত্র 1 ঘন্টার জন্য বৃষ্টি হয়েছে। কিন্তু আজকে যেটি দুর্ভাগ্যজনক যে অফিস শুরু হওয়ার একেবারে শুরুতেই বৃষ্টি হয়েছে, অর্থাৎ সকাল 7টা থেকে যখন মানুষের যাত্রা শুরু হয় অফিসগামী মানুষের, ঠিক তখন থেকেই শুরু হয়েছে এবং টানা 1.5 ঘন্টার বৃষ্টি। যদিও বৃষ্টির গতি কিন্তু অন্যান্য দিনের মতো যেটি মুষলধারে বৃষ্টি আমরা দেখে থাকি সেই বৃষ্টি এখন আমরা দেখছি না, কখনো থেমে কখনো জোরে বৃষ্টি হচ্ছে। তবে এতটুকু বৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি যে এই পুরো রাস্তায় গণপরিবহন যেগুলো আসতে শুরু করেছে সেগুলো ধীরে চলাচল করছে এবং এই পুরো রাস্তায় আমরা দেখতে পাচ্ছি যে যানবাহনের গতি অনেকটা ধীর এবং অনেকটা যানজটের সৃষ্টি হয়েছে। তো আমরা কিছুক্ষণের মধ্যে অন্যান্য অঞ্চলে কেমন বৃষ্টিপাত হয়েছে, কেমন ভোগান্তি হয়েছে সেটি আপনাদেরকে দেখাবো। তো এই ছিল এখানকার সবশেষ খবর। বৃষ্টিতে অফিসগামী মানুষের ভোগান্তির খবর জানাতে ফার্মগেট থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মুজাহিদ শুভ। চলতি মাসেই শেষ হতে পারে কক্সবাজারে বাঁকখালী নদী বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন, সেচ ও ড্রেজিং প্রকল্পের কাজ। প্রায় 195 কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি শেষ হলে বন্যা ও ভাঙনের হাত থেকে মুক্তি পাবেন প্রায় 3 লাখ মানুষ। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের ঐতিহ্যবাহী বাঁকখালী নদী বান্দরবনের পাহাড়ি অঞ্চল থেকে উৎপত্তি হয়ে আঁকাবাঁকা পথে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে মিশেছে নদীটি। কিন্তু দীর্ঘদিন পাহাড়ি ঝর্ণা পলি পড়ে নদীর নাব্যতা হ্রাস পায়। এতে প্রতি বছর বর্ষা মৌসুমে বন্যায় কবলিত হয়ে কৃষিজমি ও মানুষের ব্যাপক ক্ষতি হয়। তবে এখন বাঁকখালী নদীর ড্রেজিংয়ের মাধ্যমে খনন করে নাব্য ফিরে আনার পাশাপাশি চলছে বাঁধ নির্মাণ। এতে দীর্ঘদিনের সমস্যা সমাধান হবে বলে আশা নদীর দুপারের মানুষের। প্রায় 100 থেকে 150 পরিবার আমরা পানির নিচে থাকতাম বর্ষাকালে। এখন আমাদের এই বেড়িবাঁধ হওয়াতে আমরা খুব আনন্দিত, খুব খুশি। আর তো পানিতে কোনো সমস্যা নেই, এখন সুস্থভাবে থাকতে যে আশা করি। খনন করতেছে, এটা যদি খনন করলে খুব ভালো হবে আর আমাদের উন্নয়ন হবে। বর্ষা মৌসুমের আগে চলমান কাজগুলো দ্রুত সম্পন্ন করার দাবি স্থানীয় জনপ্রতিনিধির। যে কাজগুলা যে চলমান আছে এই কাজগুলা যদি দ্রুত শেষ না হয় বর্ষা মৌসুমের আগে,
ঠিক আগের মতোই সবগুলো চলিয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানালেন, করোনার পরিস্থিতির মাঝেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে। আমাদের যে মেইন উপকরণ সিসি ব্লক, সেটার ঢালাই কাজ চলমান রয়েছে এবং আমরা নির্ধারিত সময়ের মধ্যেই এই কাজগুলো শেষ করতে পারবো। 2017 সালে শুরু হওয়া নদীর 28.5 কিলোমিটার কাজ শেষ হলে কক্সবাজার সদর ও রামু উপজেলার 21টি ইউনিয়নের প্রায় 3 লাখ মানুষ বন্যা থেকে রক্ষা পাবে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। খেলার খবর। শুটার আব্দুল্লাহ হেল বাকির পর এবার টোকিও অলিম্পিকের জন্য ওয়াইল্ড কার্ড পেয়েছেন আর্চার দিয়া সিদ্দিকী। 2 বছর আগে দেশ সেরা আর্চার রোমান সানা টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। এবার রোমানের সঙ্গী হচ্ছেন আর্চার দিয়া সিদ্দিকী। ওয়াইল্ড কার্ড নিয়ে অলিম্পিকে অংশ নিতে পারবেন বাংলাদেশের এই নারী আর্চার। সোমবার অলিম্পিক গেমস ফাইনাল কোয়ালিফিকেশনে কোটা পাওয়ার আশা শেষ হওয়ার দিনে ওয়াইল্ড কার্ডের জন্য মনোনীত হন দিয়া। 2019 সালের জুনে আর্চারি বিশ্ব চ্যাম্পিয়নশিপে রিকার্ভ পুরুষ এককে ব্রোঞ্জ জিতে কোটা নিশ্চিত করেন রোমান সানা। এবার দিয়া সিদ্দিকী সুযোগ পাওয়ায় টোকিও অলিম্পিকের আর্চারিতে 2 বিভাগে লড়বে বাংলাদেশ। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। লাগামহীন সংক্রমণ রুখতে রাজধানীকে বিচ্ছিন্ন করে কঠোর লকডাউনের 7 জেলা, চলবে না দূরপাল্লার বাস ও লঞ্চ, ঘাটে বন্ধ যাত্রীবাহী যান পারাপার। বেগম রোকেয়ার স্মরণে যেন মরণ ফাঁদ, বড় বড় গর্তে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা, ক্ষুব্ধ মিরপুরবাসী। মেট্রো রেল প্রকল্পকে দুষছে সিটি কর্পোরেশন। এ ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।